গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মোপাসার লেখা ছোট গল্প দুটি খাটো সৈনিক। প্রতি রবিবার তাদের যখন ছুটি হতো, সঙ্গে সঙ্গে খাটো সৈনিক দুটি বেরিয়ে পড়ত। একবার যেই তারা তাদের ব্যারেক পার হয়ে যেত, তখন যেন মার্চ করছে এমনভাবে লম্বা লম্বা পা ফেলে তারা দক্ষিণ করভিয়ের মধ্যে দিয়ে এগিয়ে যেত। সর্বশেষ বাড়িখানা পার হয়ে গেলে স্লথ পদে তারা নির্জন ধূলিধূসরিত পথ দিয়ে বিজনের দিকে যায়। তারা দুজনে খাটো ও তৃষ্ণকায়। তাদের কোট দুটি এত বেশি বড় ও লম্বা যে দেখে মনে হয় তার মধ্যে তারা যেন হারিয়ে গেছে। কোটের হাতাগুলি তাদের হাত ছাড়িয়ে ঝুলে রয়েছে। বিরাট লাল রঙের অটো পায়জামা পরবার ফলে তারা হেলে ধুলে চলতে বাধ্য হচ্ছিল এবং তাদের হাঁটতেও অসুবিধা হচ্ছিল। তাদের কঠিন ও উঁচু শিরোনাস্যের তলা থেকে যে দুখানা মুখ দেখা যাচ্ছিল, তার বিশেষ কোনো রূপ নেই। দুটি সাধারণ ফ্যাকাশে হলদে রঙের ব্রেটন মুখ। তার মধ্যে রয়েছে প্রায় জান্তব সারল্য আর কোমল শান্ত কটে চোখ। হাঁটবার সময় কখনো তারা কথাবার্তা বলে না। প্রত্যেকেই একই চিন্তা মাথায় নিয়ে সোজা এগিয়ে চলে। ওই চিন্তায় তাদের কথাবার্তার অভাব পূরণ করতে। ব্যাপারটি হলো এই, লা চাম্পিক্স এর কাছে যে ছোট বনভূমি আছে, তার মধ্যে তারা এমন একটা জায়গা খুঁজে পেয়েছিল, সেখানে গেলে নিজেদের গ্রামের কথা তাদের মনে পড়ত এবং তারা আবার সুখী বোধ করত। তারা যখন গিয়ে কলম্বেস আর চাটোপ্রিসের দিক থেকে আগত রাস্তা দুটির সঙ্গমস্থলে পৌঁছাত, তখন তারা তাদের ভারী শিরোনাস্ত্র খুলে তাদের কপালের ঘাম মুছত। সবসময় তারা গিয়ে বিজনের পুলে গিয়ে সেইন নদী দেখার জন্য দাঁড়াত। পুলের পাশে যেই নিচু ছাদ ছিল, তাতে বেশি করে নিচু হয়ে তারা 2-3 মিনিট ধরে দেখত। কোনো কোনো সময় তারা দূরে বড় আর্জেন্টিউল হ্রদের দিকে তাকিয়ে দেখতে থাকে, কেমন করে হালকা নৌকাগুলি সাদা হেলানো পাল তুলে ছুটে চলছে ক্ষিপ্র গতিতে। আর ব্রেটনের সেই ভান্নে পাতাশ্রয়ের কাছে তাদের পাড়ি ও তার জলরেখা এবং মরবিয়ান নদী পার হয়ে মাছ ধরার নৌকাগুলি খোলা সাগরে গিয়ে পড়ে, সেসব কথা তাদের মনে জাগে। সেইন নদী পার হয়ে যাবার পরেই তারা এক মাংসের পুর দেওয়া খাবারওয়ালা এক রুটিওয়ালা ও মদ বিক্রেতার কাছ থেকে তাদের খাবার জিনিসপত্রগুলো কিনে নেয়। তাদের খাবার জিনিসের মধ্যে থাকে 1 টুকরা রক্তের পুডিং, 4 শাও দামের রুটি আর 1 লিটার পেটিট ব্লু মদ। এসব তারা রুমালে বেঁধে নিত। বিজন অতিক্রম করার পর থেকে তারা আস্তে আস্তে হাঁটত এবং কথা বলতে শুরু করত। তখন তাদের পার হতে হতো মাঝে মাঝে কিছু কিছু গায়ের ঝোপঝাড় পরিবৃত একটা ফাঁকা মাঠ। তখন তারা গিয়ে পৌঁছাতো সেই ছোট বনভূমিতে। সেটা তাদের কাছে কারমারি ভানের একটা বনের মতো মনে হতো। সেই সরু পথটি চলে গেছে শস্যক্ষেত্র আর খড় তৈরির মাঠের পাশ দিয়ে। কচি শস্যের শ্যামলিমার মধ্যে তা গেছে হারিয়ে। তা দেখে জিন কারসার্ডেন সর্বদা লুকে গ্যানিডেককে ও নিভানের কাছে যেমন দেখায়, এখানেও তেমন দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছ। পাশাপাশি তারা হাঁটতে থাকে। নিজ নিজ গ্রামাঞ্চলের স্মৃতিতে ভরে থাকে তাদের মন। 1 মিনিটে কেনা রঙিন ছবির পাতায় যেমন সহজ সরল ছবি আঁকা থাকে, এসব ছবি তাদের কাছে ঠিক তেমন। যেন নতুন করে তাদের সঙ্গে পরিচয় হয় কোনো একটা ক্ষেতের কোণা, ঝোপের বের, একটু পতিত জমি এবং একটা গ্রানিট শিলার তৈরি ক্রুশচিহ্ন। সেখানেও তারা গিয়ে সবসময় দাঁড়াবে কোনো পরিচিত ভূমিচিহ্ন অথবা বড় প্রস্তর খণ্ডের সামনে, কারণ তা দেখে তাদের লকনিউভেনের গোরস্থানের প্রস্তরবৃত্তের মতো মনে হতো। প্রতি রবিবার প্রথম বৃক্ষকুণ্ডের কাছে পৌঁছেই লুকে গ্যানিডেক হেজেল গাছের একটা সরু ডাল কেটে ধীরে ধীরে তার বাকল ছাড়াতে ছাড়াতে বাড়ির লোকজনের কথা ভাবত। খাবার জিনিসপত্র বয়ে চলত জিন কারুর টেরে। মাঝে মাঝে লুক কারো নাম উল্লেখ করত অথবা স্বল্প কথায়
তাদের শৈশবের কোনো কাজের কথা স্মরণ করত। অতঃপর অনেকক্ষণ ধরে ডুবে থাকত ভাবনায়। তারপর ধীরে ধীরে মনে ভেসে ওঠে তাদের নিজের দেশ, অতি প্রিয় বহুদূরের সেই মাতৃভূমির কথা। দূরে বসে তারা কল্পনা করত তার সব ছবি, সুর, পরিচিত সারবস্তু এবং সুভাষ সাগরের হাওয়ায় দোলা লাগা তাদের দেশের সবুজ তৃণভূমির সুবাসে। প্যারির আস্তাবলের যে গন্ধে মাটি পর্যন্ত নষ্ট হয়ে যায় তা তারা ভুলে যায়। উন্মুক্ত সাগরের লবণাক্ত বায়ুপ্রবাহে যেই হলুদ রঙের ব্রুম ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে, সেই গন্ধ এসে তাদের নাকে লাগে। নদীতীর থেকে নৌকার যেসব পাল দেখা যায়, সে তাদের মনে পড়ে তাদের দেশের বাড়ির ঠিক পাশ থেকে সেই বিরাট মাঠ গিয়ে মিশে গেছে সাগরের সঙ্গে ভেসে যাওয়া উপকূলবাহী জাহাজের সাদা সাদা দানার মতো। লুকটা গ্যানিডেক আর জিনকার্ডেরেন ধীর পদক্ষেপে এগিয়ে যায়, অথচ তপ্ত পিঞ্জিরবদ্ধ জীব যেমন মুক্ত জীবনের স্মৃতিতে সবসময় এক দুঃখের ভাব বহন করে চলে, তারও তেমন বিষাদপূর্ণ। সরু গাছের ডালটির সবটা বাকল যখন তুলে ফেলা লুকের শেষ হল, তার মধ্যে তারা এসে পৌঁছালো বনের সেই কোনায় যেখানে প্রতি রবিবার গিয়ে তারা প্রাতরাশ গ্রহণ করত। ঝোপের মধ্যে তারা যেখানে ইট লুকিয়ে রাখত তারা তা খুঁজে বের করে। তারপর খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে সঙ্গিনের মাথায় রক্ত গেঁধে রক্ত পুডিংটি ভাজার ব্যবস্থা করে। প্রাতরাশ যখন তাদের শেষ হলো, রুটির সর্বশেষ টুকরা যখন খাওয়া হয়ে গেল, মদের শেষ বিন্দুও যখন নিঃশেষিত হল, তখন তারা ঘাসের উপর নীরবে বসে রইল পাশাপাশি। দৃষ্টি তাদের দূরে প্রসারিত, চোখের পাতা তাদের ভারী হয়ে আসে। প্রার্থনার ভঙ্গিতে তাদের দুহাতের আঙ্গুল সংযুক্ত এবং ক্ষেতের পোস্ত গাছগুলির দিকে রক্তিম পাগুলি ছড়ানো। প্রদীপ্ত রবি করে তাদের শিরনাস্ত্রের চর্ম ও বোতামের পিতল ঝকমক করে ওঠে এবং সেই ভরতপক্ষী তাদের মাথার উপর ঘুরে ঘুরে গান করছিল। হঠাৎ মধ্যপথে তা থেমে যায়। দুপুরের দিকে তারা বিজন গ্রামের দিকে একটু পরপরই তাকাতে থাকে, কারণ গরু নিয়ে আসছিল মেয়েটি। মেয়েটির প্রতি রবিবার তাদের পাশ দিয়ে গরুর দুধ দহন করে এবং সেটির চরবার জায়গা বদল করে দেয়। এই তল্লাটে এই গরুটিকেই চরাবার জন্য গোয়াল বাইরে থেকে আনা হয়। মেয়েটি অল্পক্ষণের মধ্যেই কাছে এসে পড়ল। যতদূর চোখ যায় তার মধ্যে মানুষ বলতে সে একজনই। তার দুধের পাত্রটির উপর রোদ পড়ে যেমন চমৎকারভাবে তার চকচক করে উঠছিল, তা দেখে মন তাদের খুশিতে ভরে উঠল। মেয়েটিকে নিয়ে তারা কখনো কোনো আলাপ করে না। তাকে দেখে তাদের কেন যেন ভালো লাগে, কারণ তারা জানে না। মেয়েটি ছিল বেশ সুঠাম আর রুষ্টপুষ্ট। রোদে রোদে তাপ লেগে তার চুলগুলি লাল হয়ে গেছে। প্যারিস শহরতলির এক বলিষ্ঠ সৃষ্টি এই মেয়েটি। তাদের একই জায়গায় বসা অবস্থায় মেয়েটি যখন দেখল, সে বলল, সুপ্রভাত। সবসময় আপনারা এখানেই বসেন, তাই না? তাদের মধ্যে অপেক্ষাকৃত সাহসী লুকডা গেনিল্যাক বিড়বিড় করে বলল, হ্যাঁ, আমরা অবসর কাটাতে আসি। সেদিন ওই পর্যন্ত। পরের রবিবার মেয়েটি তাদের দেখে হেসে উঠল। সে হাসির মধ্যে ছিল উদারতা এবং এমন এক নারীসুলভ সপ্রতিভা ভাব, যার ফলে সে বেশ ভালো করেই বুঝতে পারছিল যে তারা লাজুক প্রকৃতির। সে জিজ্ঞেস করল, ওখানে বসে আপনারা পড়ছেন কি? কেমন করে ঘাস গজায় তা দেখছেন নাকি? শুনে লোক খুশি হয়ে উঠে জবাব দেয়, ও হতে পারে, আমরা তাই করছি। মেয়েটি বলল, তা কিন্তু অত্যন্ত ঢিলা কাজ। তখন সে হাসতে হাসতে বলল, হ্যাঁ, সত্যি তাই। মেয়েটি এগিয়ে চলে যায়। তারপর একটা দুগ্ধপূর্ণ ভাণ্ড নিয়ে ফিরবার সময় সে তাদের কাছে থেমে আবার বলল, আপনাদের অল্প দিব, ঠিক বাড়ির মতো স্বাদ পাবেন। তার সহজাত বুদ্ধিতে মেয়েটি বুঝতে পেরেছিল যে তারাও চাষায়ক শ্রেণীর লোক এবং খুব সম্ভবত বাড়ি থেকে তারা এসে পড়েছে বহুদূরে।
তাই সে ওই জায়গায় থেমে এসব কথা ভাবে। তার কথা তাদের দুজনেরই অন্তর স্পর্শ করল। তারপর মেয়েটি যে কাচের বোতলে করে তারা মদ নিয়ে এসেছিল, তার গলা দিয়ে কষ্ট করে অল্প করে দুধ ঢেলে দিল। অল্প অল্প চুমুক দিয়ে এবং প্রতি মিনিটে থেমে সে অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে কিনা লক্ষ্য করে লুক প্রথমে দুধ খায়। পরে সে বোতলটি জিনের হাতে দিয়ে দেয়। পায়ের কাছে দুধের ভাঁড়টি রেখে মেয়েটি সোজা হয়ে তাদের সামনে দাঁড়ায়। তাদের কিছুটা খাইয়ে সে খুব খুশি হয়েছে। তারপর সে চেঁচিয়ে এই বলে বিদায় নিয়ে চলা শুরু করল। আজকের মতো আসি তাহলে, আগামী রোববার আবার দেখা হবে। যতক্ষণ দেখা যায় ততক্ষণ তারা মেয়েটির ছায়ার দিকে চেয়ে থাকে। ক্রমে তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যায়। মনে হয় ক্ষেতের শ্যামলিমায় তা হারিয়ে যায়। এক সপ্তাহ পরে ব্যারাক ছেড়ে বেরোবার সময় জিন লুককে বলল, মেয়েটার জন্য ভালো কিছু আমাদের কিনে নিলে ভালো হতো না? গোয়ালিনী মেয়ের জন্য কি ধরনের খাদ্য নির্বাচন করবে এই ভেবে তারা বিব্রত হয়ে পড়ল। লুকের মত ছিল ষাঁড়ের ভুঁড়ির তৈরি আবার কিছু না, কিন্তু জিন পছন্দ করল কিছু বার্লিনগট মিঠাই, কারণ সে মিষ্টি খেতে ভালোবাসত। নিজের পছন্দে সে নিজেই উৎসাহিত হয়ে উঠল। তাই তারা এক মুদির দোকানে গিয়ে 2 দামের লাল ও সাদা মিঠাই কিনে নিল। প্রত্যাশায় বিচলিত হয়ে তারা সচরাচর যেভাবে করে তার চেয়ে দ্রুত তাদের প্রাতরাশ শেষ করে ফেলে। মেয়েটিকে যিনি প্রথম দেখতে পায় সে চেঁচিয়ে ওঠে, ওই তো, তাকে দেখা যাচ্ছে। লুক বলল, হ্যাঁ তো, তাকেই তো দেখছি। বেশ কিছু দূর থেকেই তাদের দেখতে পেয়ে মেয়েটি হেসে ওঠে। তারপর সে বলে ওঠে, আপনাদের মন মতো সব চলছে তো? দুজনই একসঙ্গে জবাব দেয়, তুমি বেশ ভালো আছো তো? তারপর মেয়েটি কথাবার্তা শুরু করে। তাদের যেসব সাধারণ বিষয়ে আগ্রহ, যেমন আবহাওয়া, ফসলের অবস্থা, তার প্রভু, এসব নিয়ে সে আলাপ করে। যে মিঠাইগুলি জিনের পকেটে ধীরে ধীরে গলে যাচ্ছিল সেইগুলিকে তার হাতে তুলে দিয়ে তাদের ভয় ভয় লাগছিল। শেষ পর্যন্ত লোক সাহস করে ধীরে ধীরে বলল, তোমার জন্য আমরা কিছু এনেছি। মেয়েটি জানতে চাইল, কি এনেছেন, বলুন আমায়। তখন জিনের কর্ণমূল পর্যন্ত আরক্ত হয়ে ওঠে এবং কোনো মতে ছোট কাগজের ঠোঙ্গাটি বের করে তার সামনে তুলে ধরে। মেয়েটি ওই ছোট ছোট বনগুলি খেতে শুরু করে। সে এক গাল থেকে অন্য গালে সেগুলো গড়িয়ে নিয়ে এমনভাবে খেতে থাকে যার ফলে তার গাল ফুলে ওঠে। আবেগ ও আনন্দে সৈনিক দুজন মেয়েটির সামনে বসে তার দিকে চেয়ে থাকে। তারপর সে গরু দহন করতে গেল এবং ফিরবার পথে তাদের আবার কিছু দুধ দিয়ে গেল। সারা সপ্তাহ তারা মেয়েটির কথা চিন্তা করে। কয়েকবার তার সম্পর্কে নিজেদের মধ্যেও আলাপ হয়। পরের রবিবার সে আরও কিছুক্ষণ বেশি তাদের পাশে বসে থাকে। তারা তিনজনই বসে আছে পাশাপাশি, দৃষ্টি তাদের চলে গেছে দিগন্তে। দুহাতে হাঁটু চেপে ধরে বসে তারা। নিজেদের ছোটখাটো কাজ ও যেই গ্রামে তাদের জন্ম সেখানকার জীবনধারার বিস্তীর্ণ বিবরণ নিয়ে তারা আলাপ করে। ওইদিকে গরুটি যখন সে দেখে যে গোয়ালিনী যেতে যেতে থেমে গেছে, তখন সেটি নিজের ভারী মাথাটি ও সর্দি ভরা নাসারন্দ নিয়ে তার দিকে গলা বাড়িয়ে থাকে এবং দীর্ঘ হাম্বারবে মেয়েটিকে আহ্বান করে। অল্পদিনের মধ্যে মেয়েটি তাদের কাছ থেকে কিছু রুটি ও এক ঢোক মদ খেতে রাজি হয়। প্রায় সে তাদের জন্য পকেট বোঝাই করে কুল নিয়ে আসত, কারণ তখন ছিল কুলের মৌসুম। খাটো ওই দুজন ব্রেটন সৈনিকের বুদ্ধি মেয়েটিকে দেখলেই চাঙ্গা হয়ে উঠত। তাই তারা পাখির মতো কলকাকলিতে মত্ত হয়ে থাকল। কিন্তু এক মঙ্গলবারে লুকলা গেনিডেক ছুটি প্রার্থনা করল। এই ঘটনা আগে কখনো ঘটেনি। সেদিন রাত 10টা পর্যন্ত সে ফিরে আসে না। জিন অস্বস্তিকরভাবে মাথা ঘামাতে থাকে। কেন তার সাথী ওইভাবে বাইরে ঘুরতে গেল? তার পরের বৃহস্পতিবারের লোক তার পরম বন্ধুর কাছ থেকে 10 ধার করে আবার কয়েক ঘন্টার জন্য ব্যারেক ত্যাগ করার অনুমতি গ্রহণ করল।
যখন সে জীবনের সঙ্গে তাদের রবিবার নিয়মিত ভ্রমণে বের হলো, তার চালচলন হলো খুবই অদ্ভুত। তার তখন সম্পূর্ণ চঞ্চল ও পরিবর্তিত অবস্থা। কারেন্ডারেন কিছুই বুঝতে পারেন না। তবু তা কি হতে পারে সে আন্দাজ না করতে পারলেও তার কেমন অস্পষ্ট সন্দেহ হয়। তাদের নিয়মিত বিশ্রামস্থলে পৌঁছা পর্যন্ত তাদের মধ্যে একটি কথাও হয় না। ক্রমাগত বসবার ফলে সেই জায়গায় ঘাস ক্ষয়ে গিয়েছিল। ধীরে ধীরে তাদের প্রাতঃভোজন শেষ হয়। তারা কেউ ক্ষুধিত বোধ করছিল না। মেয়েটি কিছুক্ষণের মধ্যেই এসে গেল। প্রতি রবিবারে তার আসবার পথের দিকে তারা তাকিয়ে থাকে। সে বেশ কাছাকাছি এসে পড়লে লুক দাঁড়িয়ে উঠে ২ পা তার দিকে এগিয়ে যায়। মেয়েটি তার গরুর দুধের ভার মাটিতে নামিয়ে রেখে তাকে চুম্বন করল। অত্যন্ত আবেগে জিনের দিকে লক্ষ্য না করেই মেয়েটি ২ হাতে তার গলা জড়িয়ে ধরে। মেয়েটির যেন জিনকে স্মরণে নেই, যেন তাকে দেখতেই পাচ্ছে না। বেচারি জিন হতাশভাবে সেখানে বসে থাকে। এত বেশি সে হতাশ হয়ে পড়ে যে সে কিছুই বুঝতে পারে না। মন তার একেবারে অভিভূত, বুক একেবারে ভেঙে পড়ার মতো। তবু নিজেকে সে বুঝতে পারে না। ইতিমধ্যে মেয়েটি বসেছে লুকের গা ঘেঁষে এবং তারা কথাবার্তা বলতে থাকে। জিন তাদের দিকে তাকায় না। এখন সে বুঝতে পারে কেন তার সাথী ওই সপ্তাহে ২ বার বাইরে গিয়েছিল। কেমন যেন এক জ্বলন্ত বেদনা, একরকম আঘাত যা শুধু বিশ্বাসঘাতকতায় দিতে পারে। মনের মধ্যে সে অনুভব করে। গরুটার স্থান পরিবর্তন করার জন্য লুক আর মেয়েটি একসঙ্গে উঠে যায়। জিনের দৃষ্টি তাদের অনুসরণ করে। পাশাপাশি হাঁটতে হাঁটতে তারা চলে যায় বহুদূরে। তার সাথীর লাল রঙের আঁটো পায়জামা রাস্তায় এক উজ্জ্বল বিন্দুর মতো মনে হয়। লুকি বাধার খোমাটি মাটি থেকে তুলে নিয়ে সেটিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে দিলে তার সঙ্গে তারা পশুটিকে বেঁধে দেয়। মেয়েটি যখন গরুর দুধ দুইবার জন্য বসে তখন লোক গরুটির সুস্পষ্ট মেরুদণ্ডের উপর আলস্য ভরে হাত বুলায়। তারপর ঘাসের উপর দুধের ভাণ্ডটি রেখে গভীর বনের মধ্যে ঢুকে গেল। তারা যে প্রাচীরে প্রবেশ করলো, জিন সেটি ছাড়া আর কিছুই দেখতে পায় না। তার এত বেশি খারাপ লাগছিল যে দেখবার চেষ্টা করলে সে নিঃসন্দেহে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেত। বিস্ময় ও বেদনায় বিহ্বল হয়ে চুপচাপ সে বসে থাকে। সেই যন্ত্রণা সামান্য হলেও গভীর। তার ইচ্ছে হলো কাঁধে ছুটে যায়, নিজেকে লুকিয়ে রাখে, আর যেন কেউ কোনোদিন তাকে দেখতে না পায়। অল্পক্ষণ পরে ঝোপের ভিতর থেকে তারা বেরিয়ে আসে। গ্রামাঞ্চলে বাগদত্তরা যেভাবে একে অপরের হাত ধরে হাঁটে, তেমনভাবে ধীরে ধীরে পরস্পর হাত ধরাধরি করে তারা ফিরে এল। দুধের ভাঁড়টি তখন বহন করছিল লুক। পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বে তারা আবার একে অপরকে জড়িয়ে ধরল। মেয়েটি জিনের দিকে ফিরে এক বন্ধুত্বপূর্ণ সুসন্ধ্যা বলে সম্ভাষণ বাণী উচ্চারণ করে এবং এক অর্থপূর্ণ হাসি দেয়। তখন খাটো সৈনিক দুজন অন্যান্য দিনের মতো নীরবে শান্তভাবেই স্থির হয়ে বসে থাকে। তাদের অন্তরে যত ব্যথা কোনো কিছুই শান্ত মুখ দুখানায় প্রকাশ পায় না। অস্তগামী সূর্যের কিরণ তাদের গায়ে এসে পড়ে। গরুটি দূর থেকে তাদের দিকে তাকিয়ে মাঝে মাঝে হাম্বা হাম্বা করে ওঠে। তাদের নির্ধারিত সময় ফিরে আসবার জন্য তারা উঠে পড়ে। লোক সরু গাছের একটা ডাল কেটে নেয়। জিন বিজনের মদ বিক্রেতার কাছে ফেরত দেওয়ার জন্য খালি বোতলটি নিয়ে নিয়েছে। তারপর তারা প্রতি রবিবারের মতো পুলের উপর গিয়ে ওঠে। জলস্রোত দেখবার জন্য ঠিক মাঝখানটায় গিয়ে কয়েক মিনিট দাঁড়ায়। লোহার রেলিংয়ের উপর দিয়ে জিন নিচু হতে হতে এত বেশি ঝুঁকে পড়ে যে ওই স্রোতের মধ্যে কিছু তাকে যেন আকর্ষণ করছে। লুক বলল, তুমি কি পানি খাবে? তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে জিনের মাথা তার দেহের তাল সামলাতে পারল না। তার পা দুখানা হাওয়ায় এক বৃত্ত রচনা করল এবং নীল ও লাল রঙের পোশাক পরা সৈনিকটি ধূপ করে জলের উপর পড়ে গিয়ে মিলিয়ে গেল। নিদারুণ মানসিক যন্ত্রণায় লুকের জিহ্বা তার মুখের মধ্যে অসাড় হয়ে গেল। তার চেঁচিয়ে ওঠার চেষ্টা ব্যর্থ হল। নিচের দিকে কিছু নাড়াচাড়ায় যেন নাড়ছে বলে তার চোখে পড়ল। তারপর দেখা গেল
তার সাথীর মাথাটি নদীর জলের উপরে একবার ভেসে উঠে সঙ্গে সঙ্গে ডুবে গেল। আরো কিছু দূরে তার মনে হলো স্রোতের মধ্য থেকে ঠেলে উঠেছে শুধু একখানি হাত, তারপর তাও অদৃশ্য হয়ে গেল। ওইভাবে সবকিছু শেষ হলো। সারাদিন চেষ্টা করেও বজরার মাঝিরা সেই দেহটি খুঁজে পাননি। একরকম ছুটতে ছুটতেই লোক একা ব্যারাকে ফিরে এলো। নৈরাশ্যে তার মন ভরে গেছে। অশ্রু সজল চোখে, ভাঙা গলায় এবং বারবার নাক ঝাড়তে ঝাড়তে সে দুর্ঘটনার কথা বলে। সে নিচু হয়ে দেখছিল সে ঝুঁকে পড়ছিল। এমন বেশি ঝুঁকেছিল যে তার মাথাটি উল্টে পড়ে গেল, এমনইভাবে উল্টে গেল। আবেগে বাকরুদ্ধ হয়ে সে আর কিছু বলতে পারেনি। এমন হবে সে যদি আগে বুঝত। আপনারা শুনছিলেন মোপাসার লেখা ছোট গল্প দুটি খাটো সৈনিক। এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।